আজকে আমাদের এই দার্জিলিংয়ের পায়ে হেঁটে সফর মেল থেকেই শুরু হলো। সফর করব, টুকটাক ছোটো কিছু জায়গাতে পায়ে হেঁটে ঘুরবো আর গল্প করতে করতে যাব। আমরা আজ প্রথমেই যাব মহাকাল মন্দির। সেখান থেকে দা স্টুডিও, কেভেন্টার্স, ক্লক টাওয়ার, হেরিটেজ পোস্ট অফিস, টয় ট্রেন স্টেশন হয়ে মেলে ফিরে আসব। তারপরে যাব চিত্তরঞ্জন দাসের বাসভবন স্টেপ অ্যাসাইডে। যে মেলে আমরা দাঁড়িয়ে আছি তা আগেকার দিনে ছিল খানিক এই রকম। আর পেছনে যে পাহাড়টি দেখছেন এটি হলো অবজারভেটরি হিল, যার মাথার ওপর মহাকাল মন্দির। আর এই রাস্তা ধরেই আমরা এখন এগিয়ে চলেছি। ভগবান বুদ্ধের আবির্ভাব তিথিটি সারা দার্জিলিং জুড়েই মহা সমারোহে পালিত হচ্ছে। আর আমরা যে মহাকাল মন্দিরে আজকে যাচ্ছি সেখানে ভগবান বুদ্ধ এবং ভগবান শিব মিলেমিশে একাকার হয়ে গেছেন। মহাকাল মন্দিরটি যেহেতু অবজারভেটরি হিলের একদম চূড়ায় অবস্থিত, তাই যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ খানিকটা খাড়াই। আর পথেই পড়বে হোটেল উইন্ডমেয়ার। এই উইন্ডমেয়ারের সাথে জড়িয়ে আছে পুরনো দার্জিলিংয়ের অনেক স্মৃতি। মহাকাল মন্দিরে ওঠার পথেই উইন্ডমেয়ার হোটেলের একটা গেট পাবেন। সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমাতে এই হোটেলটা আপনারা দেখেছেন, এমনিতেও দেখেছেন। সিনেমাতে দেখলে আমাদের রেফারেন্স দিতে সুবিধা হয়। আগেকার দিনে যখন টি ফ্যাক্টরিতে যারা কাজ করতো, ইংরেজরা এবং স্কটিশরা, তারা এখানে জাস্ট রিল্যাক্সেশনের জন্য জায়গাটাকে ইউজ করা হতো। তারপরে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে অ্যাকোয়ার করা হয় এবং সেখানে এখন প্রাইভেট হোটেল আছে যার নাম উইন্ডমেয়ার। এই অবজারভেটরি হিল থেকে দুটো শৈলশিরা দুদিকে চলে গেছে। একটি হলো কাটা পাহাড় এবং একটি হলো জলা পাহাড়। দার্জিলিং শহরটি এই ওয়াই শেপের মধ্যেই অবস্থিত। এই জলা পাহাড় শৈলশিরাটি পুরনো দিনে জঙ্গল ছিল, সেখানে ম্যানিটারও থাকতো। একটা ভয়ানক দাবানলে সেই পুরো জঙ্গলটি জ্বলে যায়, তাই এর নাম জলা পাহাড়। জয় বাবা মহাকাল। আমরা এখন চলেছি মন্দির প্রাঙ্গণে। রাস্তা দেখে বুঝতে পাচ্ছেন কতটা খাড়াই। আগেকার দিনে এই দুর্জয় লিঙ্গটি অতিক্রম করা খুব একটা সহজ কাজ ছিল না। দুর্জয় লিঙ্গ থেকেই মনে করা হয় দার্জিলিং শব্দটি এসেছে। চারিদিকে রং বেরঙের পতাকায় মোড়া এই মহাকাল মন্দিরটি বুদ্ধিস্ট, লেপচা, ভুটিয়া এবং হিন্দু প্রত্যেকের কাছেই এক মিলন ক্ষেত্র। 1765 সালে লামা দোরজে রিনজিং এখানে দোরজে লিং নামে একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি তৈরি করেছিলেন। অনেকে মনে করেন এই দোরজে লিং থেকেই দার্জিলিং কথাটি এসেছে। 1814 সালে অ্যাংলো নেপাল ওয়ারে এই দোরজেলিং মনাস্ট্রিটি চরম ক্ষতিগ্রস্ত হয়। পরে এই মনাস্ট্রিটাকে ভুটিয়া বস্তিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়, যা এখন ভুটিয়া বস্তি মনাস্ট্রি নামে খ্যাত। মন্দিরের গর্ভগৃহটিতে আমরা ক্যামেরা নিয়ে ঢুকছি না। দার্জিলিং কথার আক্ষরিক অর্থ হলো বজ্রপাতের দেশ। দার্জিলিং একটি বজ্রপাতের শহর। অনেকে ইন্দ্রদেবের শহর বলে থাকে, ইন্দ্র বজ্রের দেবতা। দাঁড়িয়ে আছি মহাকাল মন্দিরে, আর পেছনে দেখা যাচ্ছে ভানু ভবন। মহাকাল মন্দিরের পরিবেশটি এতই সুন্দর, একটু কষ্ট করে চড়াই ভেঙে যদি একবার এখানে চলে আসেন, 3-4 ঘন্টা যে কিভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না।
ম্যালের যে স্টেজটা আছে তার উপরেই হলো উইন্ডমেয়ার হোটেল। আগে ওদিকে একটা রেলিং ছিল, উইন্ডমেয়ার হোটেলের লনে দাঁড়িয়ে ম্যালের পুরোটা দেখা যেত। হেরিটেজ ওয়াকের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো সেই জায়গার ইতিহাস জানা। পরবর্তী গন্তব্যে যেতে যেতেই আমরা দার্জিলিংয়ের ইতিহাসটা একটু জেনে নিই। তো এই গল্পের শুরু একদম 19th সেঞ্চুরি থেকে, যখন সিকিমের চোগাল রাজারা এখানে রাজত্ব করত। কিন্তু 19th সেঞ্চুরির শুরুর দিকে নেপাল অলরেডি তার রোল প্লে করতে শুরু করে। নেপাল ঢুকে পড়ে এখানে, প্রচুর ইনরোড তারা তখন বানাতে শুরু করে। ব্রিটিশরা অলরেডি সে সময়ে ভারতে যথেষ্ট শক্তিশালী, স্বাভাবিকভাবেই তাদের এটা পছন্দ হয় না। নেপালিদের এই ক্রমবর্ধমান আধিপত্য আটকানোর জন্য ব্রিটিশরা বাধা দেয়। 1814 সালে শুরু হয় যুদ্ধ, যা ইতিহাসে অ্যাংলো নেপাল ওয়ার নামে খ্যাত, এবং যার ফলস্বরূপ 1815 সালে স্যাঙ্গুইলি চুক্তির মাধ্যমে দার্জিলিংয়ের এই অংশটি আবার সিকিমের হাতে চলে যায়। পরে 1828 সালে লেফটেন্যান্ট জেনারেল লয়েড সিকিমের সাথে তিতলিয়া চুক্তির মাধ্যমে দার্জিলিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্তর্ভুক্ত হয়। ম্যালের ফাউন্টেনকে বাম দিকে রেখে আমরা এগিয়ে চলেছি নেহেরু রোড ধরে কেভেন্টার্সের রাস্তায়। তবে এই রাস্তায় যাওয়ার আগেই যে ল্যান্ডমার্কটি চোখে পড়বে সেটি হলো প্রায় 100 বছরের দোরগোড়ায় পৌঁছে যাওয়া দ্য স্টুডিও। পুরনো দার্জিলিংয়ের যেসব ফটো আপনারা দেখতে পান তার অধিকাংশরই কপিরাইট এই দ্য স্টুডিওর। ঠাকুরদাস প্রধান 1927 এই দ্য স্টুডিও বানিয়েছিলেন। আমরা যারা বাঙালি অনেক সিনেমাতে, বিশেষ করে ফেলুদাতে এই দ্য স্টুডিও তো দেখেছি দার্জিলিংয়ে, অনেক পুরনো। ভেতরে ঢুকেছিলাম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, কিন্তু অসম্ভব সুন্দর মাউন্টেন ফটোগ্রাফি আছে। বিশেষত মাউন্টেন ফটোগ্রাফিটা আমার খুব ভালো লেগেছে। অনেক কিছু শেখার আছে। যাদের ফটোগ্রাফি নেশা, শখ যাদের, তারা তো অবশ্যই একবার ভিজিট করবেন। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। আপনি ফটো কিনতে পারবেন, রেডিমেড ফটো পাওয়া যায় অনেক। আপনি যেরকম সাইজ বলবেন সেরকম সাইজ ফ্রেম এরা বানিয়ে দেবে, কিন্তু না কিনলেও একবার ভিজিট তো অবশ্যই করবেন। ঠাকুরদাস প্রধানের ছেলে এবং তার নাতি তার এই লেগাসিটাকে বহন করে নিয়ে চলেছে। শুধুমাত্র হিমালয়ান রেঞ্জ নয়, সাউথ আফ্রিকা, আমেরিকা, আন্টার্কটিকা প্রভৃতি বহু দেশের মাউন্টেন রেঞ্জের ফটো আছে তাদের কালেকশানে। গত পর্বের হেরিটেজ ওয়াকে আমরা আপনাদের নিয়ে গিয়েছিলাম প্রায় 150 বছরের পুরনো রেস্তোরাঁ গ্লেনারিজে। যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল। নেহেরু রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি প্রায় 110 বছরের পুরনো রেস্তোরাঁ কেভেন্টার্সে। আর কেভেন্টার্স মানেই নস্টালজিয়া। এখানে শুটিং হয়েছে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা, অনুরাগ বাসুর বরফি সহ আরও অনেক সিনেমা। গুড মর্নিং ম্যাডাম, অর্ডার প্লিজ। 1911 সালে সুইডিশ শিল্পপতি এডওয়ার্ড কেভেন্টার দার্জিলিংয়ে এই কেভেন্টার্স তৈরি করেন, যা শুধু ডেয়ারি প্রোডাক্ট নয়, ইংলিশ ব্রেকফাস্টের জন্য বিখ্যাত। এডওয়ার্ড কেভেন্টারের মৃত্যুর পর নেপালের শাহ পরিবার এবং স্বাধীনতার পর দার্জিলিংয়ের কেভেন্টারটি ঝাঁ পরিবারের মালিকানাধীন। অন্যান্য সমস্ত রেস্টুরেন্টে এই ওয়েটিং টাইমটা খুব বোরিং হয়, আর এখানে আমরা খাবার অর্ডার দেওয়ার পরে ওয়েট করছি যে যত দেরি করে আসুন, কারণ যতক্ষণ পরে আসবে ততক্ষণ এখানকার ওয়েদারটাকে এনজয় করা যাবে। পরিবেশটা ভালো লাগছে দেখতে, বেশ সেরকম রোদ নেই, হালকা হালকা মেঘ মেঘ চারিদিকে। এখান থেকে বসে টাউন দেখা যাচ্ছে, অজস্র গাড়ি টুরিস্টদেরকে নামাচ্ছে, ওঠাচ্ছে, আর আমরা কেভেন্টার্সের ছাদে। অর্ডার দিয়েছিলাম চিকেন সালামি ফ্রাইড রাইসের সাথে, আর একটা ভেজ বার্গার, 2 কাপ কফি। আর যেটা অর্ডার দিইনি সেটা হলো এখানকার পরিবেশটা, যেটা এখানে আদি এবং অকৃত্রিম, যেটা দার্জিলিংয়ের নস্টালজিয়া আর কি। যেটা
কিছু কেট মেরে ফটো তোলার জন্যই তো কেভেন্টার্সে আসা। অদ্ভুত দেখায় কিন্তু একটা পাহাড়ি টাউন, এতদিনের পুরনো, এত ইতিহাস বয়ে নিয়ে চলেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে প্রত্যেক বছর, অনেক স্মৃতি, মানে অনেক কিছু মেমোরিজ এর সঙ্গে জড়িয়ে। দা স্টুডিওর ক্যামেরায় পুরনো দিনের লাডেনলা রোড এবং কেভেন্টার্স, আর এখন জায়গাটা খানিক এই রকম দেখতে। কেভেন্টার্সের ঠিক সামনেই রয়েছে দার্জিলিংয়ের বিখ্যাত হোটেল ডেকেলিন এবং হোটেল রামাদা। এখানেই রয়েছে আরও একটি বড় রেস্টুরেন্ট কুঙ্গা, যা টিবেটিয়ান ফুডের জন্য বিখ্যাত। গান্ধী রোড এবং লাডেনলা রোডের সংযোগস্থলে অবস্থিত দার্জিলিংয়ের আরও একটি বিখ্যাত ল্যান্ডমার্ক দ্য ক্লক টাওয়ার। সালে তৈরি হওয়া প্রায় 100 ফিট উচ্চতাযুক্ত এই ক্লক টাওয়ারটি দার্জিলিংয়ের বহু ইতিহাসের সাক্ষী। স্থানীয়রা একে ঘণ্টাঘর বলে থাকেন। বড় ঘড়িটা তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, এটাই দার্জিলিংয়ের সেই বিখ্যাত ক্লক টাওয়ার। আগে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একটা সুন্দর মিউজিক্যাল বেল বাজতো, এখন যদিও ঘড়িটা বন্ধ। এই বিল্ডিংটার, ক্লক টাওয়ারের সাথে লাগোয়া যে বিল্ডিংটা আছে, এটাই দার্জিলিংয়ের মিউনিসিপ্যালিটি। আগে এটাকে টাউন হল বলা হতো। জেলখানার মতন যে বিল্ডিংগুলো দেখছি, এটা কিন্তু টাউন হলের পার্কিং। পুরোনো দিনের টাউন হলের পার্কিং, এখন দার্জিলিং মিউনিসিপ্যালিটির পার্কিং। লাডেনলা রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আরও একটি হেরিটেজ বিল্ডিংয়ে, দার্জিলিং পোস্ট অফিস। 1921 সালে ব্রিটিশদের তৈরি এই বিল্ডিংটি এখন দার্জিলিংয়ের প্রধান পোস্ট অফিস, মেন পোস্ট অফিস। এটা বিল্ডিংটা এখন হেরিটেজ প্রপার্টি। এই অঞ্চলের সবচেয়ে পুরনো পোস্ট অফিস এটি। চালু থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা। ক্লক টাওয়ারের মতো অযত্নের ছাপ নেই কোথাও। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আরও একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, যে সাইটটি ছাড়া দার্জিলিংয়ের হেরিটেজ ওয়াক কমপ্লিট হয় না। ঠিক ধরেছেন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং টয় ট্রেন। বলুন তো, এটা কোন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি? দার্জিলিংয়ের কোন ভিউ পয়েন্ট থেকে এরকম দেখা যায়? দেখুন, পেছনে দেখুন। এটা আর কোথাও না, এটা দার্জিলিং রেলওয়ে স্টেশন। বলেছিলাম না যে স্টেশনটাই একটা ভিউ পয়েন্ট। This is the World Heritage
দার্জিলিং টু ঘুম জয়রাইড স্টিম ডিএইচআর স্টেশনে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের কোনো জয়রাইড বুকিং নেই, ট্রেনে করে কোথাও যাবও না, কিন্তু স্টেশনে বসে শুধু ট্রেনগুলো আসা যাওয়াগুলো দেখতে থাকবে। কোনোটা স্টিম ইঞ্জিন, কোনোটা ডিজেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের যে ধোঁয়াটা ওঠে আর যে আওয়াজটা হয়, এটা তো এর কোনো জবাব নেই। মানে ফটোতে তুললে জানি না কতটা দেখে বোঝা যায়, কিন্তু যারা রিয়েল সামনে থেকে দেখে ফিল করেছেন, এটা তো একটা অন্যরকম ফিলিংস। তো স্টেশনটা মানে দার্জিলিং স্টেশনটা ইজ ইটসেলফ এ ভিউ পয়েন্ট। এখান থেকে বসে পুরো দার্জিলিং টাউনটাকে আপনি দেখতে পাবেন। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে তো মিস্টার কাঞ্চনজঙ্ঘা তো সবসময় আপনার কম্পানিয়ানের জন্য রেডি থাকে। আর যে এই 2 ফিট গজ ট্রেন, টয় ট্রেনকে আমরা দেখছি, এটা ব্রিটিশরা যখন তৈরি করেছিল তখন বরাদ দিয়েছিল স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানি, এটা গ্লাসগো। তারা যখন প্রথম এখানে টয় ট্রেন স্টার্ট করে, প্ল্যানিং যখন করা হয়, তখন সবথেকে বেশি ডিফিকাল্ট ছিল গ্র্যাডিয়েন্ট। শুকনো থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত এই যে একটা লং ভ্যারাইটি, এটাকে মেনটেন করা। দ্বিতীয় কথা, ট্রেনের যেন পয়েন্ট অফ গ্র্যাভিটি ঠিক থাকে আর অসিলেশন যাতে না হয়, প্যাসেঞ্জারের যাতে ডিসকমফর্ট না হয়। সবথেকে বেশি সমস্যা সেই সময়ে এই জিনিসটাকে মেনটেন করতে ছিল। শুরুর দিকে 1 মাইলে 52,000 মতন মেনটেন্যান্স কস্ট করতো শুধুমাত্র টয় ট্রেনটাকে চালানোর জন্য। দার্জিলিং স্টেশনের উল্টো দিকেই রয়েছে টয় ট্রেনের লোকো শেড। এখানে স্টিম এবং ডিজেল ইঞ্জিনগুলোর রক্ষণাবেক্ষণ হয়। চলুন আপনাদের একবার লোকো শেডটা ঘুরিয়ে নিয়ে আসি। এই হলো দার্জিলিংয়ের সেই লোকো শেড, যেখানে রিপেয়ারিং মেনটেন্যান্সের কাজকর্ম করা হয়। এরকম একটা শেড যখন আপনি কার্শিয়াং ক্রস করবেন তখনও দেখতে পাবেন। কার্শিয়াংয়েও এরকম একটা লোকো শেড আছে। আমরা যখন ফার্স্ট টাইম দার্জিলিং এসেছিলাম তখন এই টয় ট্রেনটার জন্যই মেনলি আসা আমাদের, এবং টয় ট্রেনটাকে সারাদিন দেখবো বলে এই শেডের ঠিক ওপরেই নরবু গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস আছে, ওটাতেই আমরা ফার্স্ট টাইম এসেছিলাম। সেটা হয়ে গেল আজ থেকে প্রায়, মানে আফটার ম্যারেজ, সেটা হয়ে গেল প্রায় আজ থেকে বছর 10 আগে। এই যে ইঞ্জিনটা দেখছি, এটা কিন্তু স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনে যাওয়ার মজাটাই আলাদা। যখন টয় ট্রেনের মধ্যে দিয়ে যাবেন স্টিম ইঞ্জিনে, অনেকেই গেছেন, ফিল করবেন একটা হালকা হালকা ডাস্ট ওড়ে, যেটা এসির মধ্যে পাওয়া যায় না, কিন্তু নর্মাল চেয়ার কারগুলোতে পাওয়া যায়। টোটাল এরকম স্টিম ইঞ্জিন আছে 14টা। ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের যাত্রাপথ নিয়ে আমাদের একটি আলাদা ভিডিও আছে, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চেক করতে পারেন। টয় ট্রেনের ভাড়া এবং টাইম টেবিল স্ক্রিনে শো করছে। ম্যাল থেকে যে রাস্তা ধরে আমরা ডিএইচআর স্টেশন পর্যন্ত গেলাম, সেই রাস্তা ধরেই আমরা আবার ফিরে চলেছি ম্যালের দিকে। টুক করে জানিয়ে রাখি, কেভেন্টার্সের আইসক্রিম টেস্ট করতে কিন্তু ভুলবেন না। আমাদের পরবর্তী গন্তব্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউজিয়াম, স্টেপ অ্যাসাইড। ম্যালের মধ্যে গোল্ডেন টিপের যে শপটা আছে, সেখান থেকে তার সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে শিয়ারদাস রোড।
এই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই আপনি পাবেন স্টেপ অ্যাসাইড, যেটা এখন শিয়ারদাস মিউজিয়াম। অক্সফোর্ড বুক হাউসের একদম উল্টো দিকে ম্যালে যে নতুন স্টেজটি তৈরি হয়েছে, সেই স্টেজের একদম পাশ দিয়ে একটি সিঁড়ি সরাসরি স্টেপ অ্যাসাইড যাওয়ার রাস্তাতে নেমে গেছে। এই রাস্তায় রয়েছে বেশ কিছু হোটেল, যেখান থেকে ভিউ অসাধারণ। তা নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। এখন চলুন স্টেপ অ্যাসাইড ঘুরে আসা যাক। এই সেই ঐতিহাসিক বাড়ি, যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সাথে এখানে দেখা করতে এসেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী এবং জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। জুন 1925 শিয়ারদাস সেখানেই মারা যান। তারপর থেকে এই বিল্ডিংটি মিউজিয়াম হিসেবে সংরক্ষিত আছে। আপনারা ম্যালের ঠিক পাশের রাস্তাটা ধরে একদম নিচের দিকে যে রাস্তাটা, সেটা ধরে এলেই এই বিল্ডিংটা পাবেন। এখন এটা রেনোভেশনের জন্য বন্ধ আছে। বিল্ডিংটার অফিসিয়াল নেম হচ্ছে স্টেপ অ্যাসাইড। যদি বুঝতে অসুবিধা হয় কোন জায়গায়, তাহলে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে। আজ এখন বন্ধ, তাই আমরা ঢুকতে পারলাম না। আর এখান থেকে দার্জিলিংয়ের এক অপরূপ ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে। দূরে একদম পাহাড়ের মাথায় ওই যে ওটা হলো টাইগার হিলের ভিউ পয়েন্ট। সত্যি কথা বলতে কি, এবারে দার্জিলিংটা পায়ে হেঁটে না ঘুরলে দার্জিলিংয়ের অনেকটা সৌন্দর্য আমাদের কাছে অচেনাই থেকে যেত। ম্যাল থেকে তো একটা রাস্তা চলে যাচ্ছে কেবল কার্সের, আর উল্টো দিকেটা যাচ্ছে আস্তাবলের দিকে। কিন্তু আস্তাবলটা কোথায় দেখেছেন কি? দেখুন, এখন বন্ধ আছে, তবে জায়গাটা দেখাচ্ছি। এই যে রাস্তাটা ধরে আমরা হেঁটে চলেছি, একে অনেকে আস্তাবল রোডও বলে, তবে এর অফিসিয়াল নাম হলো ডক্টর জাকির হোসেন রোড। এই রাস্তায় কিন্তু প্রচুর থাকার হোটেল আছে, যাদের সন্ধান পরের পর্বে আমরা আপনাদের দেব। পেছনের যে তিনটে শাটার ডাউন দেখছেন, এগুলো সবই কিন্তু আস্তাবলেরই পার্ট। শাটারগুলো বন্ধ আছে, প্রত্যেকটাতেই ঘোরা থাকে। আমাদের পাহাড়ের সুন্দরী দার্জিলিং, ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন। একবার পায়ে হেঁটে না ঘুরলে যার আত্মাটাকে আপনারা অনুভবই করতে পারবেন না। এখন দুপুরবেলা 3টে। দেখুন মেলের অবস্থা, চারিদিকে মেঘ এসে একদম ঢেকে দিয়েছে। আমি ক্যামেরাকে আর ক্যামেরা আমাকে ছাড়া আর কাউকে বোধহয় দেখতে পাচ্ছেন। আর মেলের পেছনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কোনো দোকান আইডেন্টিফাই হতে করতে পারবেন না। পেছনে ভানুভক্তের স্ট্যাচুও নেই মানে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। এই দার্জিলিংকে তো ভোলার না, এই দার্জিলিংকে আপনি ভালো না বেসে পারবেন না। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।